স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি নাহিদা মিতু। অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করবো। মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রচেষ্টা বৃন্দকে আহ্বান জানাই, এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রোডম্যাপ আপনারা ঘোষণা করুন। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই, অর্ধেক পথ অতিক্রম করেছি। এই বিপ্লব সফল হবে যেদিন জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে। তন্ময়, আমরা দেখছিলাম যে নিরপেক্ষ নির্বাচনকে সামনে রেখেই সংস্কার চাই বিএনপি। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে গ্রহণযোগ্য নির্বাচনের উপরই নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সাফল্য। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিএনপির বিভাগীয় যে সমাবেশ হয়েছে সেখান থেকেও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। সান্ধ্যবাজারে বিএনপির কেন্দ্রীয় এবং বিভাগীয় সমাবেশ নিয়ে জানাবো বিস্তারিত। রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্টেবিলাইজড থাকবে। মাল্টিল্যাটারাল ইস্যুর সাথে বিগেস্ট ওনার আমাদের, অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। অন্তর্বর্তী সরকারের নিয়মিত সংস্কারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়নে চলতি অর্থ বছরই বাংলাদেশকে আরো $200 কোটি দেবে বিশ্বব্যাংক। এবং তন্ময়, এ নিয়ে কিন্তু সংস্থাটির কাছ থেকে $300 কোটি অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন ইউনূস সরকার। এছাড়াও ইসলামী উন্নয়ন ব্যাংক থেকে মিলছে $400 থেকে $500 কোটি। সান্ধ্যবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই বিএনপির সমাবেশের খবর। তো আমরা প্রথমেই বলছিলাম যে নির্বাচনকে সামনে রেখেই সংস্কার চাই বিএনপি, এবং আজ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমাবেশে কথা বলেছেন। তিনি বলছিলেন যে নিরপেক্ষ নির্বাচনকে আয়োজনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সাফল্য নির্ভর করছে। এবং বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসি এবং প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলার তাগিদও দিয়েছেন তারেক রহমান। এর আগে সমাবেশস্থলে আমরা দেখেছি, কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে নেতাকর্মীদের ঢল নেমেছিল এবং পুরো এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছিল। সহকর্মী সিফাত শাহরিয়ার প্রতিবেদন রয়েছে, দেখব বিস্তারিত সেখানে। ঢাকার উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব পশ্চিম রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল এসে মিলেছে এক মোহনায়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। শুধু ঢাকা মহানগর নয়, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলা থেকে সকাল থেকে জড়ো হতে থাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মাথায় জাতীয় পতাকা, হাতে জাতীয় ও দলীয় পতাকা। মূল সমাবেশ শুরু হতে তখনও বাকি, তবে ততক্ষণে আরামবাগ, ফকিরাপুল, কাকরাইল, পল্টন ও এর আশপাশের অলিগলি নেতাকর্মীতে পরিপূর্ণ। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত পুরো এলাকা। পূর্ব নির্ধারিত সময় দুপুর 2:30টায় শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। একে একে বক্তব্য দেন বিএনপির সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা। বলেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে, তবে তা আজীবন নয়। আমরা আপনাদেরকে সময় দেব, যথাযথ সময় দেব, আমরা প্রয়োজনীয় সময় দেব। তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব, এই কথাটা মনে রাখতে ভুললে হবে না। কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনারা ওদের আজীবনী ক্ষমতায় থাকতে চান। সেই চিন্তা করবেন না, সেই দুঃশাসন, সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন। অনতিবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে
ক্ষমতা দিতে হবে, জনগণ ভোট দিয়ে জনগণের প্রতিনিধিকে পার্লামেন্টে বসাবে, জনগণের সেই পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা সেই সুযোগ দিনে হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারি। শেষ বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সরকারকে আহ্বান জানান সতর্ক থাকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়, লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রথম অগ্রাধিকার হতে হবে। নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে সামনে রেখে সংস্কার কাজ এগিয়ে নেয়ার তাগিদ দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নয়াপল্টনে এটি বিএনপির দ্বিতীয় সমাবেশ। উত্তাল রাজপথ, উত্তাল নয়াপল্টন। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে আসা নেতাকর্মীদের মিছিলে স্লোগানে মুখরিত এই নয়াপল্টন প্রাঙ্গণ। তাদের দাবি, দ্রুত বিচার করা হোক গুম, খুন ও নির্যাতন যারা করেছে এতদিন ধরে, এবং নিশ্চিত করা হোক গণতান্ত্রিক বাংলাদেশ। নয়াপল্টন থেকে সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। এদিকে গণতান্ত্রিক দেশ করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে। এই সময় আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই বলেও জানান তৃণমূলের নেতাকর্মীরা। এর আগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির বিভাগীয় সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে জানবো বাকিটা। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় বিভাগীয় সমাবেশের কয়েক ঘণ্টা আগে থেকেই চট্টগ্রামের কাজীর দেউরিতে সমাবেশ স্থলে ঢল নামে নেতাকর্মীদের। এ সময় গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই বলেও জানান তিনি। গণতান্ত্রিক নির্বাচনের একটি রোডম্যাপ আপনারা ঘোষণা করুন। রাজনৈতিক পট পরিবর্তনের পর রংপুরে এমন বড় পরিসরে বিএনপির সমাবেশ, তাই দুপুর গড়াতেই খণ্ড খণ্ড মিছিলে কালেক্টরেট মাঠে সৃষ্টি হয় বড় জমায়েত। বিভাগের ৮ জেলা থেকে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল। স্বৈরাচার বিরোধী লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে সবাইকে কাজ করতে হবে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই, আমরা অনেক পথ অতিক্রম করেছি। এই বিপ্লব সফল হবে যেদিন জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে। ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে বিকেল ৩টায় সিলেটে সমাবেশে আসেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি সহ ৬৩টি রাজনৈতিক দলের সম্মিলিত আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, তাই গণতান্ত্রিক দেশ গড়তে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। জনগণ মুখিয়ে আছে যে কখন ভোট হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে, একটার পর একটা। পূর্ব নির্ধারিত সময় শুরু হয় খুলনার বিভাগীয় সমাবেশ। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসেন সমাবেশ স্থলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য মরিয়া নয়, তারা চায় সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র। আরে ক্ষমতা আনবো এটা জনগণ জানে,
জনগণ কাকে ক্ষমতা বসাবে? জনগণ আমার আন্দোলন একটা, জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, মত প্রকাশের অধিকার। আমরা যারা আছি দিবসটি উপলক্ষে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয় বিএনপির শোভাযাত্রা। এরপর নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমাবেশে যোগ দিয়ে নেতারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ যেভাবে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তা টিকিয়ে রাখতে সবাইকে কাজ করতে হবে। সকাল থেকে জেলা উপজেলা থেকে মিছিল নিয়ে বরিশালের সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। দীর্ঘ 16 বছর পর স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা বলেন, নির্বাচন গণতন্ত্রের প্রথম ধাপ, তাই নির্বাচনের মাধ্যমে জনগণকে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। শামীমা রহমান শাম্মী, এখন। চলতি অর্থ বছর বাংলাদেশকে নতুন করে $200 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের বৈঠকে এ প্রতিশ্রুতি এসেছে। এ নিয়ে কেবল বিশ্বব্যাংকের কাছ থেকেই মিলল $300 কোটি আশ্বাস। এছাড়া ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি আগামী 3 বছর $4 থেকে $500 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রিজার্ভ ও ব্যাংক খাত সংস্কার সহ মাইক্রো ইকোনমি স্থিতিশীলতার ইতিবাচক পরিকল্পনাই দাতাদের এই আগ্রহের কারণ বলে ধারণা করা হচ্ছে। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। আইএমএফের $470 কোটি ঋণ পেতে ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণ কমানো ও ব্যবস্থার পরিবর্তন চেয়ে প্রায় 40টির মতো শর্ত আরোপ করেছিল আইএমএফ। ঋণের 3 কিস্তি পাওয়ার পরও খেলাপি কমাতে ছিল না কার্যকরী উদ্যোগ। এমনকি আইএমএফের শেষ কিস্তি দিয়ে মেলানো হয় আইএমএফের দেয়া রিজার্ভের শর্ত। এর মধ্যে ডলার সংকট আর বৈদেশিক মুদ্রার একক দরও বাস্তবে ছিল অকার্যকর, যা দাতাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। অথচ ভঙ্গুর অর্থনীতি নিয়ে পাকিস্তানের মতো দেশও বাংলাদেশ থেকে বেশি ঋণ পায়। গত 1.5 মাসে আর্থিক খাতের 50% দখলে রাখায় ইসলামী ব্যাংক নতুন পর্ষদ পেয়ে ইউটার্ন নিয়ে এখন ইতিবাচক ধারায়। পরিবর্তন হয়েছে আরও 10টি ব্যাংক ও আর্থিক খাত সংস্থার পর্ষদ। ঋণ খেলাপির সংজ্ঞায় এসেছে পরিবর্তন, ফলে ফিরেছে দাতাদের দৃষ্টিভঙ্গি। এখন যুক্তরাষ্ট্রও বলছে, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার শর্তে ঋণের অঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। সেখানে বাংলাদেশের বর্তমান সরকারকে চলতি অর্থবছরেই নতুন করে $2 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক। এই অর্থ সংস্কার, বন্যা সহায়তা, বায়ু দূষণ রোধ ও স্বাস্থ্য খাতে ব্যবহার হবে। এদিকে সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্গিস। এ সময় ব্যাংকের তারল্য সংকট নিরসনে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চায় বাংলাদেশ। আমরা যেটা বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল হিসেবে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাজেট সহায়তায় আর্থিক খাতের সংস্কারে ঋণ পেতে পাকিস্তান, মালয়েশিয়ার মতোই গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। তবে সব আর্থিক উন্নয়ন সংস্থার চোখ আর্থিক খাত ও রাজনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভের প্রবৃদ্ধির দিকে, যা জুলাইয়ের পর থেকে ফিরেছে ইতিবাচক ধারায়। $20 বিলিয়নের কাছাকাছি রিজার্ভের এই ধারা বাজারমুখী দর স্থিতিশীলতার কারণে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে, কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে, এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে, এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120, ডিসি সেলিং রেট 120-এর বেশি হবে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম, তার সাথে কার্বমার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম, এবং আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট, এটা স্টেবিলাইজড থাকবে বলে আমরা মনে করি।
এদিকে এডিবির 1.5 বিলিয়ন অর্থ ঋণের 500 মিলিয়ন আগামী বছরের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা ফেরত দেওয়ার সময় পাওয়া যাবে 19 থেকে 25 বছর। এছাড়া বিশ্ব ব্যাংকের ঋণ ফেরতের সময় 38 বছর পাবে বাংলাদেশ। সচিবালয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সুলাইমান। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে আগামী 3 বছরে বাংলাদেশকে 400 থেকে 500 কোটি ডলার ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে ব্যাংকটি। সেলিয়া সুলতানা, এখন ঢাকা। আগামী মার্চের মধ্যেই সরকারি ব্যাংকের সব বকেয়া এলসির দায় পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক। এবিবি ও 122টি করেসপন্ডেন্ট ব্যাংকের প্রতিনিধির সাথে আলোচনায় গভর্নর ডক্টর আহসান এস মনসুর এই আশ্বাস দেন। আমদানি রপ্তানিতে এলসি জটিলতা নিরসনে এই পদক্ষেপ বলেও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। ঋণ খেলাপিদের বারবার সুবিধা দেওয়ার ফলাফল ছিল আনুপাতিক হারে তারল্য সংকটের বিশাল ব্যবধান। তার সাথে যোগ হয় এস আলম গ্রুপের হাতে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে অর্থ লোপাট ও পাচার। একসময় রেমিটেন্স এলেও এলসি খুলতে ডলারের সংকট ওঠে চরমে। বিভিন্ন প্রতিষ্ঠানকে রিজার্ভ থেকে অর্থ ধারও দেয় বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের দুরবস্থায় আমদানি রপ্তানিতে সহযোগী আন্তর্জাতিক করেসপন্ডেন্টস ব্যাংকগুলোতেও বকেয়া বাড়ে সরকারের, যার ফলাফল অনাস্থা। তা মেটাতেই বাংলাদেশ ব্যাংকের সাথে দুপুরে 122টি করেসপন্ডেন্ট ব্যাংকের প্রতিনিধির সাথে আলোচনায় বসেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এরই মধ্যে বিগত সরকারের রেখে যাওয়া বিশাল অঙ্কের এলসি সংক্রান্ত বকেয়া পরিশোধ করতে শুরু হয়েছে। প্রতিদিনই গড়ে 50 থেকে 60 মিলিয়ন ডলার দায় পরিশোধ করছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে 800 মিলিয়ন পরিশোধ করা হয়েছে। বাকি অর্থ আগামী মার্চ মাস নাগাদ পরিশোধ করার আশ্বাস গভর্নরের। ইতিমধ্যে 800 মিলিয়ন ইউএস ডলার পরিমাণ দায় পরিশোধ করা হয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংক যেটা করছে সেটা হলো ইন্টার ব্যাংক মার্কেট থেকে ডলার সংগ্রহ করছে এবং সেই সংগৃহীত ডলার সরকারি ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে। সরকারি ব্যাংক তার মাধ্যমে আমাদের যেগুলো মানে অগ্রাধিকার খাত, সরকারি এনার্জির জন্য, পেট্রোলিয়ামের ক্ষেত্রে, সার, ফার্টিলাইজার ইম্পোর্ট, এসবের ক্ষেত্রে হলো সেই ব্যয়গুলো পরিশোধ করছে। এবং গভর্নর স্যার আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে আরও 5-6 মাসের মধ্যে সম্পূর্ণ ওভারডিউ, যেটা দাবি করা হচ্ছে যে অনেক বেশি, সেটা উনি বলেছেন যে এটা পরিশোধিত হয়ে যাবে আমরা যেভাবে কাজ করছি। আলোচনায় দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও টাস্ক ফোর্সের কাজ সম্পর্কেও জানতে চায় প্রতিনিধি ব্যাংকাররা। আমাদের যে সদিচ্ছাও রয়েছে এটা পরিশোধের বিষয়ে, এবং আমরা এটাও বলেছি যে আমাদের অবস্থা, গভর্নর স্যার যেটা বলেছেন যে আমাদের অবস্থা পাকিস্তানের মতো নয়, আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো নয়। আমরা প্যারিস চার্টারে যাই নাই, আমরা কোনো রিস্ট্রাকচারিংয়ের কথা বলি নাই, ডেট স্ট্রাকচার আমাদেরকে রিভিউ করে দেওয়ার জন্য আমরা IMF-কে রিকোয়েস্ট করি নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমাদের সাময়িক সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যেই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক আসলে এই এলসি সংক্রান্ত যে অপরিশোধিত দায়, যেটা ওভারডিউ, সেটা পরিশোধ করতে পারবে। তবে বেসরকারি ব্যাংকগুলো তাদের নিজেদের দায় নিজেরাই পরিশোধ করবে বলে জানান গভর্নর। সেলিয়া সুলতানা, এখন ঢাকা। বাংলাদেশের সম্প্রতি যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী দেশ সবসময় একে অন্যের উপর নির্ভরশীল থাকে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে ভারত আগ্রহী বলেও জানান জয়শঙ্কর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো অবস্থায় রয়েছে। जो बांग्लादेश में जो घटनाएं हुई हैं, देखिए उनके यहाँ भी उनकी अपनी पॉलिटिक्स होती है, उनकी अपनी राजनीति होती है। अब उसमें जो हुआ माने वो उनका इंटरनल अफेयर है। हम जो हैं, हमारे लिए जो गवर्नमेंट ऑफ द डे है उसके साथ हम रिश्ता बना के उसको आगे ले जाते हैं हम लोग। बांग्लादेश में उनके यहाँ जो इंटरनली होगा वो उस पर हमें टिप्पणी करना ठीक नहीं होगा। पर हमारे रिश्ते जो हैं हमारी ओर से तो हम इसको स्टेबल रखना चाहते हैं, इसको हम आगे बढ़ाना चाहते हैं। শান্তবাজার নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শান্তবাজার।
দুই সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে আদালতে হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইনজীবীরা জানান, হত্যা মামলা ছাড়াও আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। রাশেদ খান মেননও আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে সাবেক রেলমন্ত্রী সুজনের ৩ দিনের রিমান্ড দেয়া হলেও পরে তা স্থগিত করা হয়। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে আলাদা মামলায় সেনা ও পুলিশের বিশেষ নিরাপত্তায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে। এ সময় রমনা থানায় দায়ের করা হত্যা মামলায় মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের ১০ দিন ও ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। হুকুমদাতারা কারা আছে, নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এইসব বিষয়গুলিকে আরও সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, ষড়যন্ত্রের শিকার তারা। ঘটনাস্থলে পুলিশের ৩০ থেকে ৩৫ জন হচ্ছে পুলিশ বাহিনীর সদস্য, পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকজন অস্ত্রসহ উপস্থিত ছিল। কোনো সাংবাদিক অথবা সাংবাদিক রিপোর্টার, প্রতিবেদক বা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা ব্যবস্থাপনা পরিচালক এই ধরনের ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু মামলার এজাহার বা ফরওয়ার্ডিংয়ে নেই। একই দিন দুপুরে আদালতে আনা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও। এ সময় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে নিজের অসুস্থতার কথা জানান নুরুল ইসলাম সুজন। দাবি করেন, ঘটনার সময় ঢাকায় ছিলেন না তিনি। বাংলাদেশের যত জনপ্রিয় এমপি মন্ত্রীদেরকে এবং নেতাদেরকে গ্রেপ্তার করে একটি মার্ডার মামলায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি সম্পূর্ণ কনস্টিটিউশনের ভায়োলেন্স এবং মানবাধিকারের ভায়োলেন্স হিসেবে আমরা মনে করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৫ দিনের পরিবর্তে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে উক্ত মামলায় উচ্চ আদালতে জামিন আবেদন থাকায় পরে বিকেলে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত করে যাত্রাবাড়ি থানার অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এদিন ২০১৮ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার সকালে ময়মনসিংহ থেকে আটক করে ২ সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে। একই দিন রাতে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৩টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ঢাকায় সহিংসতার ঘটনাকে বিচারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে শিক্ষার্থী সাব্বির হত্যা মামলার অভিযোগ দাখিলের পর এসব কথা বলেন তিনি। জুলাই আগস্ট সহিংসতায় নিহত আহতদের তথ্য নিয়মিত জমা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশন টিম আলামত, তথ্য, উপাত্ত সংগ্রহ করছে। দায়িত্বের দ্রুত বিচার হওয়া জরুরি বলেও জোর দেন প্রধান প্রসিকিউটর। এছাড়া আরও বলেন, এমনভাবে বিচার করতে হবে যাতে কোনো বিতর্ক না হয়। ট্রাইব্যুনাল পুনর্গঠন করতে হবে। ট্রাইব্যুনালে যত ঘাটতি থাকুক বিচার কাজ এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। পরে নিহত সাব্বিরের বাবা বলেন, তার একমাত্র সন্তান হত্যার বিচার চান তিনি। বাগেরহাটে একটি কলেজে পড়তো সাব্বির। আন্দোলন করতে ঢাকা এসেছিলেন তিনি। ১৯ তারিখ পুলিশের গুলিতে মারা যান সাব্বির। খুব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনাল গঠন হওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে। এই গণবিপ্লবের যে একটা চরিত্র, তারা সবাই কিন্তু চাইবে দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার হয়। পাশাপাশি এটাও তারা চাইবেন যে এই বিচারটা যাতে কোনো রকম ত্রুটিপূর্ণ না হয়, কোনো সমালোচনার সুযোগ না থাকে। আমি সুস্থ বিচার চাই এবং ন্যায় এবং সুস্থ বিচার। লাশটা ওই খ্রিস্টান হাসপাতাল থেকে আমাদের কাছে বুঝে দেয় আমার মেয়ে জামাই এবং আমি, এই তিনজন আমরা লাশটা এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে দ্রুত সময়ে এককালীন টাকা ও মাসিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সপ্তাহ থেকেই জরুরি আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। এজন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এবং পরবর্তীতে এককালীন একটি ভাতা, এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে, এবং মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে। এবং পাশাপাশি আর্থিক সহায়তার পাশাপাশি এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা, ডকুমেন্টেশনটি করা, তার স্মৃতি, তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা, শহীদদের স্মৃতি ধরে রাখা। বিগত সরকারের সময় চাহিদা মতো তথ্য উপাত্তের প্রাক্কলন করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন 24টি সরকারি দপ্তরের কর্মকর্তারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে তারা এই অভিযোগ করেন। দুপুরে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আরও জানান, পরিকল্পনার কাজ শেষ হয়েছে, শ্বেতপত্র লেখার কাজ শীঘ্রই শুরু করবে কমিটি। এছাড়া মূল্যস্ফীতি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লেখার দিকে আগাচ্ছি এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের অংশীজনের সাথে আলোচনা করব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আমরা উন্মুক্ত আহ্বান জানিয়েছিলাম জমা দেওয়ার জন্য নাগরিকদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের, অত্যন্ত ভালো সাড়া পাওয়া গেছে। আমরা সেগুলোকে এখন নিজেদের ভিতরে পর্যালোচনা করে দেখছি এবং খুব দ্রুতই আমরা ঢাকার বাইরে অন্তত একাধিক স্থানে আমরা টাউন হল মিটিং করব, যাতে ঢাকার বাইরেও যে অংশীজন আছে তাদের মতামত আমরা পেতে পারি। যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। সান্ধ্যবাজারে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সান্ধ্যবাজার। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে অন্য সংস্থায় চলে গেলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন ইসি সচিব শফিউল আজিম। তিনি আরও বলেন, এনআইডি ইসিতে থাকা উচিত। দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। এর আগে জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনকে মাথাল প্রতীকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এনআইডির যে সম্পূর্ণ তথ্য ভাণ্ডার কিন্তু আমাদের কাছে আছে, এবং এটা একটা খুবই সেন্সিটিভ, এবং এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এটি সংরক্ষণটাই বেশি যুক্তিযুক্ত এবং এটা এখানে সুরক্ষিত থাকবে। হঠাৎ করে এনআইডিটাকে যদি আপনার অন্য কোনো নির্বাহী সংস্থার অধীনে নিয়ে যান, সেই ক্ষেত্রে ভোটার তালিকার বিশ্বস্ততা নিয়ে এবং আপনার এনআইডি সেবা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে। এই নিবন্ধনটা আটকে রাখা হয়েছিল, সেটা অবশেষে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে সেই সময়সীমা সমস্ত বিধি মেনে আজকে তারা আমাদেরকে এই নিবন্ধন হস্তান্তর করলেন। আমরা মাথাল মার্কায় আমাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছি। শিক্ষককে ছাপিয়ে ছাত্রই হয়ে গেছেন বিভাগীয় প্রধান, কিংবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যোগদান ঠেকাতে অপহরণ করা হয়েছে চিকিৎসককে। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে এমন বহু ঘটনার সাক্ষী দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ। চিকিৎসকদের অভিযোগ, পদায়ন বা পদোন্নতিতে যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রাজনৈতিক তদবির।
অনৈতিক লেনদেন সহ আইন ভঙ্গ করে নিয়োগ দেওয়া হয়েছে বহু চিকিৎসককে। তবে এসব অনিয়ম কাটিয়ে দ্রুতই দৃশ্যমান পরিবর্তনে আশাবাদী পরিবর্তিত প্রশাসন। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার দিতে এসে অপহরণের শিকার হয়েছিলেন ডাক্তার আব্দুল আলিম। সিসিটিভি ফুটেজে দেখা যায় 2015 সালের 27 ডিসেম্বর উপাচার্যের ভবনের সামনে থেকে তুলে নেওয়া হয় তাকে। এখানেই শেষ নয়, এই অপহরণে যে সকল চিকিৎসক জড়িত ছিলেন তাদের পরিচয় মিললেও কখনো ব্যবস্থা নেয়নি কোনো প্রশাসন। পরিবারকেও পড়তে হয় চরম অনিশ্চয়তায়। তার স্ত্রী জানালেন শঙ্কা ছিল প্রাণনাশের। অনেকের কাছে গিয়েছি, অনেকের কাছে হাত জোড় করেছি, আমি ভুলে গিয়েছি আমি কে। আমার খালি মনে ছিল আমার বাচ্চা দুটো অনেক ছোট, এই অবস্থা যদি ওর বাবাটা নাই হয়ে যায় আমি কিভাবে মানুষ করব। আমি ভেবেছিলাম যে ওর সাথে আমার আর কখনো দেখা হবে না, আমি এটাই ভেবেছি। কারণ তখন তো যারা তুলে নিয়ে যাচ্ছিল কেউই তো ফিরেনি। অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার আব্দুল আলিম 2010 সালে বিএসএমএমইউ এর সহকারী অধ্যাপক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। যদিও গেল 14 বছরেও তার নিয়োগ চূড়ান্ত হয়নি। এ লড়াইয়ে তাকে যেতে হয়েছে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে। আমাকে অপহরণ করা হয়েছে, আটকে রাখা হয়েছে, এবং আমি যদি কোনো মামলার আশ্রয় নিই তাহলে তারা আমাকে মেরে ফেলবে। বারবার মাথায় বন্দুক ঠুকিয়ে এই কথাটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিয়া ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান বলছে অন্যায় জেনেও প্রতিকার মেলেনি। ওনার যদি সমস্ত কিছু আপ টু ডেট থাকে তাহলে যেন অবশ্যই ওনাকে নিয়োগ দিয়ে, এবং যে ভূতাপেক্ষিকভাবে ওনার বর্তমানে যেই পদবি পাওয়া উচিত সেই পদবিতে যেন ওনাকে প্রদান দেওয়া হয়। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ডাক্তার আব্দুল আলিমের মতো রাজনৈতিক প্রতিহিংসার অনেক ঘটনা ঘটেছে দেশের সবচেয়ে কার্যকর মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে। চিকিৎসকদের অভিযোগ, পদায়ন বা পদোন্নতিতে যোগ্যতার চেয়েও বেশি বিবেচনা হয়েছে রাজনৈতিক পরিচয় ও অনৈতিক লেনদেন। একমাত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে 100% একদম দলীয়করণ করা হয়েছে, দলীয় লোক দেওয়া হয়েছে, প্লাস টাকা ছাড়া এবং তার দলীয় লোক ছাড়া, ইভেন তার দলীয় লোক হলেও তাকে টাকা দিয়ে নিতে। ইভেন এখানে আপনারা চিন্তা করতে পারবেন না যেখানে 40 থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য। সেবাদাতাদের অভিযোগ, হাসপাতালটিতে আইন ভঙ্গ করে নিয়োগ দেওয়া হয়েছে বহু চিকিৎসককে, যার প্রভাব পড়েছে হাসপাতালের সেবা ও গবেষণাতে। বিভাগীয় প্রার্থীদের বাদ দিয়ে তারা বাইরে থেকে সরকারি চাকরিরত অথবা বেসরকারি তাদেরকে বিভাগীয় প্রার্থীদের বঞ্চিত করে তারা নিয়োগ দিচ্ছিল সরকারি অধ্যাপক পদে। 16 সালে আরেকটা ডিগ্রি এমডি কমপ্লিট করেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি, এবং এ পর্যন্ত আমার 35টা গবেষণাপত্র আছে বিভিন্ন দেশি এবং বিদেশি বিভিন্ন জার্নালে। তো আসলে আমাদেরকে মূল্যায়ন না করার কারণে কিন্তু আমরা হতাশাগ্রস্ত হই। দল বল নির্বিশেষে শুধু ডাক্তারদের যোগ্যতা থাকবে, তার যোগ্যতা অনুসারে তার প্রমোশন হবে, যোগ্যতা অনুসারে তার রিসার্চ ওয়ার্ক হবে, সব কিছু রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। ভুক্তভোগী চিকিৎসকদের অভিযোগ, শিশু সার্জারির মতো অসংখ্য বিভাগে বহুদিন ধরে পদবঞ্চিত হয়েছেন যোগ্যরা। প্রায় 13 বছরের জুনিয়র 2011 সালে এই ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ল্যাটারাল এন্ট্রি হিসেবে ঢুকেছেন বাইরে থেকে। তার কোনো সরকারি চাকরির অভিজ্ঞতাও ছিল না, অন্য কোনো অভিজ্ঞতা ছিল না। সে এমবিবিএসে আমার জুনিয়র, এমএসএ জুনিয়র, সর্বত্রই সে আমার থেকে জুনিয়র। একই সাথে আমি পরীক্ষা দিয়েছি তার সাথে, কিন্তু তাকে নেওয়া হয়েছে, আমাকে নেওয়া হয়নি, এবং সে চেয়ারম্যান এখন। 2008 সালে আমি পোস্ট গ্রাজুয়েশন করার পরে আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পদোন্নতি পাওয়ার কথা, কিন্তু বাহির থেকে তারা প্রায় 3-4 জনকে নিয়োগ দিচ্ছে বিভিন্ন ধাপে ধাপে। বিএসএমএমইউতে এরই মধ্যে পরিবর্তন এসেছে প্রশাসনে। তারা বলছেন অধিকার বঞ্চিতদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠিত করা হবে। ক্রাইটেরিয়া ফুলফিল হলে সে তার পরের গ্রেডে পদোন্নতি পাবেন। এই যে নিয়মটা ছিল সেটা 2009 সালে তৎকালীন ভিসি উনি একটা সিন্ডিকেট করে ওইটাকে বাদ দিয়েছেন আর কি।
তো বাদ দেওয়ার পরেই যত জটিলতা তৈরি হয়েছে এবং 2003 থেকে 6 নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসারদের জন্য বাতিলটি প্রযোজ্য হবে না। শুধু এই জিনিসটি যদি সিন্ডিকেট করে তাইলে আসলে সব মেডিকেল অফিসারদের যে বঞ্চনার যে ব্যাপারটি ভূতাপেক্ষভাবে আমরা চেয়েছি যে ভূতাপেক্ষভাবে জিনিসটা দেওয়া হবে। স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা সেবায় রোগীদের আস্থা ফেরানোর পাশাপাশি চিকিৎসকদের গবেষণামুখী করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী 100 দিনের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে, যার সুফল পাবে সবাই। দেলওয়ার দোলন, এখন, ঢাকা। যাচ্ছে আরও একটা বিরতিতে, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। খেলা প্রসঙ্গ। টেস্ট দলের সাথে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে ভারতে অবস্থান করায় দেশীয় কোচদের অধীনে টি-20 সিরিজের অনুশীলন শুরু করেছে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পেসার শরীফুলও। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। লাল বলে সেরা সময় অতিবাহিত করছে বাংলাদেশ। এবার সাদা বলেও সাফল্য অর্জনের চ্যালেঞ্জ তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারিদের সামনে। চেন্নাইতে যখন টেস্টের প্রস্তুতি নিচ্ছেন শান্ত লিটনরা, তখন মিরপুরে শামীম হৃদয়রা ব্যস্ত টি-20 অনুশীলনে। পাকিস্তানে টেস্ট সিরিজের আগে দেশীয় কোচ সোহেল ইসলাম, তারেক আজিজদের অধীনেই লাল বলের বিশেষ ক্যাম্প করেছিল শান্ত লিটনরা। ভারতের সাথে টি-20 সিরিজের আগে সেই একই দৃশ্য মিরপুর স্টেডিয়ামে। কোচ সোহেল ইসলামের সান্নিধ্যে ম্যাচের আদলে চলছে সংক্ষিপ্ত ফরম্যাটের প্রস্তুতি। আমাদের যে প্র্যাকটিস সেশন সোহেল স্যার সুন্দরভাবে সাজিয়েছেন, আমাদের প্র্যাকটিস ম্যাচ সিনারিও করতেছেন, আবার প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমার মনে হয় টি-20তে আমরা ভালো একটা প্রিপারেশন নিচ্ছি এখানে। তানজিম সাকিব, আবু হায়দার রনিদের সাথে সাদা বলের অনুশীলন শুরু করেছেন ইনজুরিতে টেস্ট স্কোয়াডের বাইরে থাকা পেসার শরীফুল ইসলামও। তবে আপাতত সেটাকে পুনর্বাসনের অংশ হিসেবেই দেখছেন শরীফুল। প্রত্যাশা, ট্রেইনার ফিজিওদের সান্নিধ্যে টি-20 সিরিজের আগেই ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট হয়ে উঠবেন তিনি। আস্তে আস্তে কাজ শুরু করছি, রিহ্যাব করতেছি, প্রতিদিন বোলিংও করতেছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে 2 তারিখের আগে টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। টানা লাল বলের ক্রিকেট খেলার কারণে সাদা বলের অনুশীলনে কিছুটা অস্বস্তি আছে, তবে দ্রুতই তা কাটিয়ে সেরা ছন্দে ফেরার আশ্বাস জাতীয় দলের এই পেসারের। অনেকদিন পরে আবার সাদা বলে ধরছি, সো খুব ডিফারেন্ট লাগতেছে, কারণ কিছুদিন লাল বলে খেলছি, তো ভালো লাগতেছে। আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি, সো সেই আশা নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই সাদামাটা। তাই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তাদের মাটিতে পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই যেতে চায় বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এই ছিল শান্তবাজারে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।